আমরা তো সবসময়ই শুনি যে ধূমপানের কারণে ক্যান্সার হতে পারে বা ফাস্ট ফুড খেলে হৃদরোগের ঝুঁকি বাড়ে। কিন্তু বিজ্ঞানীরা কিভাবে এত নিশ্চিত হন? মানে, এই কারণ আর তার ফলাফলের মধ্যেকার যোগসূত্রটা তারা খুঁজে বের করেন কিভাবে? চলুন, আজ আমরা জনস্বাস্থ্যের এই গোয়েন্দা কাহিনীর ভেতরটা একটু ঘুরে দেখি। আচ্ছা, আমরা তো প্রায় শুনি তাই না যে এইটা করলে ওই রোগ হয়, অমুক জিনিসটা তমুক রোগের সাথে যুক্ত। কিন্তু এই যে যোগসূত্র, এই যে কানেকশনটা, বিজ্ঞানীরা এটা প্রতিষ্ঠা করেন কিভাবে? আসলে এই প্রশ্নটা এটাই কিন্তু এপিডেমিওলজি বা রোগ বিস্তার বিজ্ঞানের একেবারে মূল কথা। একে বলতে পারেন এক ধরনের মেডিকেল ডিটেকটিভের কাজ, রোগ প্রতিরোধের গোয়েন্দা বিজ্ঞান আর কি। এর আসল লক্ষ্যটাই হল কোনো একটা ঝুঁকি আর কোনো একটা রোগের মধ্যে সম্পর্কটা খুঁজে বের করা। আর কারণগুলো একবার যদি চিহ্নিত করা যায় তাহলেই তো আসল কাজটা করা সম্ভব। মানে সেই কারণগুলো থেকে দূরে থাকা বা সেগুলোকে পুরোপুরি নির্মূল করা। আর এটাই তো প্রতিরোধের মূল ভিত্তি, তাই না? যেমন ধরুন, যখন আমরা জানতে পারলাম যে ধূমপান আর ফুসফুসের ক্যান্সারের মধ্যে একটা শক্ত যোগ আছে, তখন থেকেই তো আসল প্রতিরোধের কাজটা শুরু হলো। ব্যাপারটা কিন্তু এমন না যে বিজ্ঞানীরা শুরুতেই বিশাল বিশাল গবেষণা নিয়ে মাঠে নেমে পড়েন। একদমই না। প্রায় সময় এর শুরুটা হয় খুব ছোট্ট একটা জায়গা থেকে, একজন মানুষের ওপর সতর্ক একটা পর্যবেক্ষণ থেকে। এটাই হলো তদন্তের প্রথম আগুনটা জ্বলে ওঠা, প্রথম স্ফুলিঙ্গ। ব্যাপারটা এভাবে ভাবুন, একজন ডাক্তার হয়তো তার চেম্বারে এমন একজন রোগীকে দেখলেন যার লক্ষণগুলো বেশ অস্বাভাবিক, আগে কখনো দেখেননি। তিনি ব্যাপারটা মন দিয়ে দেখলেন আর নোট করে রাখলেন। ব্যাস, শুরুটা কিন্তু হয় ঠিক এভাবেই। এরপর কি হয়? ধরুন, দেখা গেল শুধু ওই একজন ডাক্তারই নন, দেশের বিভিন্ন প্রান্ত থেকে আরও কয়েকজন ডাক্তার ঠিক একই রকম অস্বাভাবিক কেসের কথা জানাচ্ছেন। তখন কিন্তু একটা প্যাটার্ন বা একটা ধাঁচ চোখে পড়তে শুরু করে। আর যখন এই একই ধরনের অনেকগুলো রিপোর্ট একসাথে করা হয়, তখনই সেটাকে আমরা বলি কেস সিরিজ। দেখুন কি দারুণ একটা ব্যাপার, কিভাবে শুধুমাত্র একজন রোগীর ওপর সাধারণ একটা পর্যবেক্ষণ থেকে শুরু করে একটা পরিপূর্ণ বৈজ্ঞানিক প্রশ্নে পৌঁছানো যায়। এমন একটা প্রশ্ন যা নিয়ে পরবর্তীতে বড় আকারে পরীক্ষা নিরীক্ষা করা সম্ভব। আচ্ছা, এখন প্রশ্ন হল, এই যে হাতে গোনা কয়েকটা কেস, এখান থেকে পুরো একটা জনগোষ্ঠীকে বোঝা যাবে কিভাবে? একটা উপায় আছে, আর সেটা হলো একটা নির্দিষ্ট সময়ের একটা ছবি তুলে নেওয়া, যাকে বলে একটা স্ন্যাপশট। এই ধরনের স্টাডিতে যা করা হয় তা হলো একটা নির্দিষ্ট সময়ে একটা জনগোষ্ঠীর মধ্যে গিয়ে দেখা হয় যে সেখানে কোনো রোগের প্রাদুর্ভাব কেমন, আর সেই সাথে কোনো সম্ভাব্য কারণের উপস্থিতি বা কেমন। যেমন ধরুন, একই সময়ে দেখা হলো কতজনের উচ্চ কোলেস্টেরল আছে আর কতজনের হৃদরোগ আছে। কিন্তু এখানে একটা বিরাট সমস্যা আছে, সেই চিরকালের প্রশ্নটার মতো ডিম আগে না মুরগি আগে। এই যে স্ন্যাপশটটা, এটা দেখে কিন্তু বোঝার উপায় নেই যে কোনটা আগে ঘটেছে। কোলেস্ট্রল বাড়ার কারণে হৃদরোগ হয়েছে নাকি হৃদরোগ হওয়ার পর কোলেস্ট্রল বেড়েছে, এই সময়ের সম্পর্কটা এখানে একদমই পরিষ্কার না। তো এই যে টাইমলাইন বা সময়রেখার সমস্যা, এটা সমাধান করার জন্য এপিডেমিওলজিতে দুটো একদম আলাদা কিন্তু খুব শক্তিশালী পদ্ধতি ব্যবহার করা হয়। সুতরাং পুরো ব্যাপারটা নির্ভর করছে আমরা শুরুটা করছি কোথা থেকে। আমরা কি এমন মানুষকে নিয়ে শুরু করব যাদের রোগটা ইতোমধ্যেই হয়ে গেছে আর তারপর তাদের অতীতে গিয়ে কারণ খুঁজব, নাকি আমরা সুস্থ মানুষ নিয়ে শুরু করব, তাদের একটা সম্ভাব্য ঝুঁকির দিকে নজর রাখব আর ভবিষ্যতে দেখব কার কার রোগটা হয়? দুটোই খুব কাজের পদ্ধতি। তবে চলুন আমরা এখন কোহোর্ট স্টাডি নিয়ে একটু বিস্তারিত আলোচনা করি। কারণ যখন কোনো কারণ আর রোগের মধ্যকার সম্পর্ক প্রমাণের কথা আসে, তখন এটাকে সবচেয়ে নির্ভরযোগ্য উপায়গুলোর একটা বলে মনে করা হয়। কোহোর্ট স্টাডির মূল আইডিয়াটা কিন্তু খুবই সহজ, তুলনা করা। বিজ্ঞানীরা এখানে কি করেন, তারা দুটো দল বানান। এক দল যারা কোনো একটা নির্দিষ্ট ঝুঁকির সংস্পর্শে এসেছে, আর আরেকটা দল যারা আসেনি। এরপর সময়ের সাথে সাথে দুটো দলকেই ফলো করা হয়। চলুন একটা ক্লাসিক উদাহরণ দিয়ে ব্যাপারটা বুঝি। ধরুন, বিজ্ঞানীরা ৩,০০০ ধূমপায়ী আর ৫,০০০ অধূমপায়ীকে নিয়ে একটা গবেষণা শুরু করলেন। খুব গুরুত্বপূর্ণ ব্যাপার হলো, গবেষণা শুরুতে এদের কারোরই হৃদরোগ ছিল না, সবাই সুস্থ। এরপর তাদের বছরের পর বছর ধরে পর্যবেক্ষণ করা হলো। অনেক বছর পর ডেটা বিশ্লেষণ করে দেখা গেল যে ধূমপায়ীদের গ্রুপে প্রতি ১,০০০ জনের মধ্যে ২৮ জনের নতুন করে হৃদরোগ হয়েছে। জনস্বাস্থ্যের ভাষায় এটাকে বলা হয় ইনসিডেন্স বা নতুন রোগের হার। আর অন্যদিকে অধূমপায়ীদের দলে কি অবস্থা? সেখানে এই হারটা অনেক কম, প্রতি ১,০০০ জনে প্রায় ১৭ জনের মতো। তাহলে বুঝতেই পারছেন এই পদ্ধতির আসল জোরটা কোথায়। প্রথম আর সবচেয়ে বড় সুবিধা হল, এখানে সময়ের ব্যাপারটা একদম পরিষ্কার।
যেহেতু আমরা সুস্থ মানুষ নিয়ে শুরু করেছিলাম তাই আমরা নিশ্চিত যে ধূমপানের অভ্যাসটা হৃদরোগ হওয়ার আগেই ছিল। কার্যকারণ সম্পর্ক প্রমাণের জন্য এটা কিন্তু একটা বিশাল বড় ধাপ। আর এছাড়াও আমরা সরাসরি হিসাব করে বের করতে পারছি যে ঝুঁকিটা ঠিক কতটা বাড়ল। তো এখন মনে প্রশ্ন আসতেই পারে যে এই সব জটিল গবেষণা পদ্ধতি নিয়ে আমাদের সাধারণ মানুষের মাথা ঘামানো দরকারটা কি? এটা তো বিজ্ঞানীদের কাজ। দরকারটা খুব বেশি, কারণ এই যে গবেষণাগুলো, এগুলোর ফলাফলের উপর ভিত্তি করেই কিন্তু জনস্বাস্থ্যের বড় বড় নীতিগুলো তৈরি হয়। সরকার ঠিক করে কোন রোগ প্রতিরোধের জন্য কী কর্মসূচি নেওয়া হবে, এমনকি ডাক্তাররা আমাদের প্রতিদিন যে স্বাস্থ্য পরামর্শ দেন, সেগুলোর পেছনেও কিন্তু এই গবেষণাগুলোরই অবদান। এই শক্তিশালী পদ্ধতিগুলো কিন্তু থেমে নেই। বিজ্ঞানীরা প্রতিনিয়ত এগুলো ব্যবহার করে নতুন নতুন রহস্যের সমাধান করছেন। কে বলতে পারে, হয়তো আজকেই এমন কোনো একটা গবেষণা শুরু হলো যার ফলাফল আগামী 50 বছর পর আমাদের পুরো বিশ্বটাকেই বদলে দেবে।